আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, ইংরেজি দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রনাউন অ্যাফারেন্স নিয়ে। অর্থাৎ আমি তোমাদেরকে কিন্তু এর আগেও বলেছিলাম যে ইংরেজি দ্বিতীয় পত্রের টোটাল ১২টা টপিকের উপর টোটাল ১২টা গ্রামার আইটেমের উপর ১২টা ক্লাস আমি তোমাদেরকে দিব। এই ১২টা ক্লাসের মাধ্যমে ১২টা টপিক একদম পূর্ণাঙ্গভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার হয়ে যাবে। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার নাম্বার 10। আজকে আমরা আলোচনা করব প্রনাউন অ্যাফারেন্স নিয়ে। চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদেরকে আগে কিন্তু বুঝতে হবে যে আসলে প্রনাউন অ্যাফারেন্সটা কি। প্রনাউন অ্যাফারেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? সো দেখো, আমি এইখানে একটা স্যাম্পল কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা একটু সবাই খেয়াল করো। দেখো এইখানে কি, আইডেন্টিফাই দা আনক্লিয়ার প্রনাউন অ্যাফারেন্সেস, মানে বলছে নির্ণয় করো। কি নির্ণয় করো? আনক্লিয়ার মানে অস্পষ্ট প্রনাউন অ্যাফারেন্স, মানে যেখানে অস্পষ্ট প্রনাউন আছে সেটা কি করতে বলছে? আইডেন্টিফাই করতে বলছে। ইন দা ফলোইং প্যারাগ্রাফ মানে এই প্যারাতে। হোয়ার নেসেসারি মানে যেখানে প্রয়োজন, ই রাইট দ্য সেন্টেন্স মানে কি করো? সঠিক করো, সেন্টেন্সটাকে সঠিকভাবে লেখো। সো দ্যাট যাতে অল প্রনাউন অ্যাফারেন্সেস আর ক্লিয়ার, মানে সকল ধরনের যে প্রনাউন গুলা এগুলো কি হয়? ক্লিয়ার হয়ে যায়। মানে এখানে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু এটা থেকে মার্ক হলো 5। এখানে 5টা জায়গায়, অর্থাৎ এখানে টোটাল 5টা জায়গায় তোমাদের প্রনাউনটা আনক্লিয়ার আছে, সেটাকে তোমাকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এইখানে 5টা জায়গায় ভুল আছে, প্রনাউন ভুল প্রয়োগ করা হয়েছে, সেই 5টা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? ঠিক এই যে প্যাসেজটা, এরকম একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজে যে জায়গায় ভুল থাকবে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কিভাবে তুমি পরীক্ষায় এটা লিখবে? পরীক্ষা লিখতে হলে তোমাকে পুরো প্যারাগ্রাফটা লিখতে হবে, পুরো প্যারাটা তোমাকে লিখতে হবে। যে জায়গায় ভুল থাকবে, মানে যে জায়গায় মনে করো এইখানে ইটের জায়গায় ভুল আছে, তো ইটের জায়গায় যে সঠিক আনসারটা হবে সেটা লিখে আন্ডারলাইন করে দিতে হবে। সেটা লিখে কি করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে। সো এই প্রনাউন অ্যাফারেন্সটাকে তুমি যদি ভালোভাবে শিখতে চাও, ভালোভাবে পরীক্ষায় লিখতে চাও এবং ভালো একটা মার্ক অর্জন করতে চাও, পরবর্তী যে রুলস গুলো আমি এখন শেখাবো সেই রুলস গুলো একটু ফলো করো এবং বুট কোশ্চেন গুলো কি করো? দেখো। আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আজকের ক্লাসের মাধ্যমে, একটি ক্লাসে, মাত্র এক ক্লাসের মাধ্যমে তোমাদের প্রনাউন অ্যাফারেন্সের যত সমস্যা, যত কনফিউশন সব ক্লিয়ার করে দিব। অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে প্রনাউন্স একদম কি করে দিব? শেষ করে দিব। চলো শুরু করি। প্রনাউন্স অ্যাফারেন্সের রুলস গুলো আমরা শেখার আগে আমরা বিস্তারিত একটু জেনে নিব আসলে প্রনাউন জিনিসটা কি। মানে প্রনাউনের একটা বেসিক জিনিস আমাদের একটু ধারণা নিতে হবে। আসলে প্রনাউনটা কি, প্রনাউনটা কত প্রকার, কি কি ধরনের প্রনাউন আছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে। সো শুরুতে আমি একটু কথা বলি যে প্রনাউন জিনিসটা কি। ঠিক আছে? চলো, আমরা জানি নাউনের পরিবর্তে, আমরা তো নাউন চিনি, নাউন এর পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই হলো কি? প্রনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই কি? প্রনাউন। যেমন আমি মনে করি আমার নাম কি? মানিক আহসান। ঠিক আছে? এই যে মানিকের পরিবর্তে কি প্রনাউন বসে? হি, অথবা হি বসে। আর এর অবজেক্টিভ ফর্ম কি? হিম বসে। পসেসিভ কি? হিজ বসে। এখন যদি বলি আমি, আমার জন্য কি বসে? আই বসে। তারপরে কি বসে? মি বসে। তারপরে কি বসে? মাই বসে। এখন মনে করো একটা মেয়ের নাম সুমাইয়া, সুমাইয়া। ঠিক আছে? সুমাইয়া মেয়ে। তো এর প্রনাউনটা কি হবে? এর পরিবর্তে, এর নাউনের পরিবর্তে কি বসবে? শি বসবে, হার বসবে, হারটা কি? পসেসিভ। তারপরে একটু যদি খেয়াল করো, কোনো বস্তু আছে, বস্তুর ক্ষেত্রে যদি আমরা কি প্রনাউন ব্যবহার করি? ইট ব্যবহার করি। ঠিক আছে? যদি মনে অনেক মানুষ একসাথে, তখন আমরা তাদের জন্য যে প্রনাউনটা ব্যবহার করি দে। ঠিক আছে? দে ব্যবহার করি। তারপর কি এর অবজেক্টিভ ফর্ম কি? দেম। তার পসেসিভ কি? দিয়ার ব্যবহার করি। ঠিক আছে? অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই কি? প্রনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটি কি? মূলত প্রনাউন। আর এই প্রনাউনকে 8টি ভাগে ভাগ করা হয়। এই প্রনাউনকে কয়টি ভাগে ভাগ করা হয়? 8টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? দেখো একটু খেয়াল করো সবাই।
এইখানে এইখানে একটু খেয়াল করো, টাইপস অফ প্রনাউন। প্রথম হলো কি পার্সোনাল প্রনাউন, প্রথম প্রকারটা কি পার্সোনাল প্রনাউন। এখন পার্সোনাল প্রনাউন কোনগুলো? পার্সোনাল প্রনাউন মানে ব্যক্তি সম্পর্কিত, আমি, তুমি, তোমরা, তারা, এদের সম্পর্কিত, এদের পরিবর্তে অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে প্রনাউন গুলা বসে সেগুলাই কি পার্সোনাল প্রনাউন। যেমন আমার জন্য কি বসবে? আই বসে। তোমার জন্য কি বসে? ইউ। তাদের জন্য কি বসে? দে। এখন আমাদের জন্য কি বসে? মানে আমরা, মানে আমরা অনেকগুলা, তখন আমরা কি বসাই? উই বসাই। তার জন্য কি বসে? হি। মেয়ের ক্ষেত্রে সি। আমাদের আস, ইউর, হিজ, হার, দিয়ার। মানে এগুলা কি ব্যক্তির পরিবর্তে যে প্রনাউন গুলা বসে সেগুলাই কি পার্সোনাল প্রনাউন। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে, এক কথায় ব্যক্তির পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে যে প্রনাউন গুলা বসে সেগুলাই কি পার্সোনাল প্রনাউন। তারপর আসি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হলো দিস, দিস, দ্যাট, দোজ। এই চারটাই হলো কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মানে কাছের এবং দূরের নিকটবর্তী জিনিসগুলোকে ইন্ডিকেট করার জন্য, নির্দেশ করার জন্য ডেমনস্ট্রেটিভ প্রনাউন বসে। তারপর আসি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনগুলো? ইজ, এভরি, আইদার, নাইদার। ইজ, এভরি, আইদার, নাইদার। এই প্রত্যেকটা প্রনাউনের ব্যবহারগুলো, প্রত্যেকটা প্রনাউনের ব্যবহারগুলো বেসিক ক্লাসে নেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা যদি বেসিক ক্লাসগুলো দেখো, যে বেসিক ইংলিশ একটা কোর্স আছে, সেই কোর্সে কিন্তু এই যে প্রত্যেকটা প্রনাউন, ইজ কখন বসে, এভরি কখন বসে, আইদার কখন বসে, নাইদার কখন বসে, কোন ক্ষেত্রে এর ব্যবহারগুলো কিন্তু বেসিক ক্লাসে নেওয়া হয়েছে। সো এইখানে যদি বেসিক আলোচনা করতে যাই এই ক্লাসটা মিনিমাম অনেক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা তোমাদের জন্য বলতে পারি একটা ফাইনাল রিভিশন ক্লাস, সো এই ক্লাসে আমি চাই না যে সবগুলো একসাথে করতে, যাতে তোমার এইচএসসির যতটুকু টপিক আছে ততটুকু কি হয়, কভার হয়। তারপর আসি ইনডিফিনাইট প্রনাউন, যেগুলো নির্দিষ্ট করে বসে। ইনডিফিনাইট প্রনাউন কোনগুলো? সামওয়ান, মানে এক কথায় তুমি এইখানে দেখবা যে ওয়ান বডি, ওয়ান বডি, তারপরে হলো থিং, ওয়ান বডি, থিং। এই তিনটা জিনিসের সাথে যদি কি কি যোগ হয়? যদি তোমার সাম যোগ হয়, সাম যদি যোগ হয়, তারপরে যদি এভরি যদি যোগ হয়, এবং যদি নো যোগ হয়, ঠিক আছে, তাহলে যদি সাম যোগ করি, সাম ওয়ান, সাম বডি, সামথিং। এভরি যদি যোগ করি, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। নো যদি যোগ করি, নো ওয়ান, নো বডি, নোথিং। মানে এই সবগুলা কি ইনডিফিনাইট প্রনাউন, সবগুলা কি ইনডিফিনাইট প্রনাউন। তারপর আসে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন কি? যে প্রনাউন গুলো দিয়ে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, প্রশ্নবোধক, মানে যে প্রনাউন গুলোতে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেগুলো হলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এক কথায় মনে রাখবা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলোই হলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, ঠিক আছে। ডাব্লিউ যুক্ত ওয়ার্ড কি আছে? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, তারপরে আছে কি আরো আছে দ্যাট আছে। এগুলা কি? এগুলা হলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। তারপর আসে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কি? এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলোই রিলেটিভ প্রনাউন হয়। কখন রিলেটিভ প্রনাউন হয়? যদি এই ওয়ার্ড গুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন সেটা রিলেটিভ, তখন সেটা ইন্টারোগেটিভ। আর যখন এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো দিয়ে দুটা বাক্যকে কানেক্ট করা হয়, যুক্ত করা হয়, সেটাকে কি বলা হয়? রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, তারপরে দেখি রিসিপ্রকাল প্রনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলা কি? এগুলা হলো রিসিপ্রকাল। তারপর আসি রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রনাউন। অর্থাৎ সেলফ এবং সেলফ যুক্ত যদি দেখো, সেলফ অথবা সেলফস যুক্ত যদি দেখো, সেগুলাই কি রিফ্লেক্সিভ বা রিলেটিভ প্রনাউন, সরি এমফ্যাটিক প্রনাউন। এখন রিফ্লেক্সিভ কোনটা, এমফ্যাটিক কোনটা, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। হি কিল্ড, হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেকে হত্যা করলো। দেখো তো আরেকটা বাক্য দিছি, হি হিমসেলফ, হিমসেলফ কিল্ড। এইখানে কিন্তু দুটা বাক্য আছে, দুটা বাক্যর একটু সামান্য পার্থক্য আছে, পার্থক্যটা তোমরা দেখেই বুঝতেছো। এইখানে কি হিমসেলফটা প্রনাউনের পরে বসছে, আর এইখানে হিমসেলফটা কই বসছে? ভার্বের পরে বসছে। অর্থাৎ এই বাক্যটাকে জোর দিয়ে, এই বাক্যর অর্থ হলো সে নিজে নিজেকে হত্যা করতেছে, হত্যা করেছিল। এটার বাক্য হলো সে নিজেই নিজেকে হত্যা করেছিল। মানে এই বাক্য জোর প্রদান করা হচ্ছে, আর এই জোর প্রদান করার কারণে
হিমসেলফ মানে রিফ্লেক্সিভ সেলফ যুক্ত প্রনাউনটি কি হয় এই যে হি এর পরে অর্থাৎ প্রনাউনের পরে চলে আসে, মানে ভার্বের আগে চলে আসে। যদি ভার্বের পরে যদি সেলফ যুক্ত প্রনাউন থাকে সেটি হলো কি রিফ্লেক্সিভ, সেটাই হলো কি রিফ্লেক্সিভ। আর যদি প্রনাউনের পরে যদি সেলফ যুক্ত থাকে তখন সেটা হলো এমফ্যাথিক, সেটা হলো কি প্রনাউন এমফ্যাথিক প্রনাউন। আশা করি এতটুকু কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তীতে চলো, তার পরবর্তীতে একটু খেয়াল করি আমরা এখন প্রনাউন্সের একটু এই যে পার্সোনাল প্রনাউন যে আসলে কোনগুলো পার্সোনাল প্রনাউন এবং এদের যে সিঙ্গুলার প্লোরাল আছে, তারপরে ব্যক্তির ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে কোনটা বসে, তার ক্ষেত্রে কোনটা, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এবং এগুলার যে সিঙ্গুলার এবং প্লোরাল কোনগুলো সেগুলো একটু আমাদের জানতে হবে। যেমন দেখো, তারপর আমরা এখানে কেস সম্পর্কে একটু জেনে নেব। কেস বলতে কি, এটা কি নমিনেটিভ মানে কি সাবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে, সাবজেক্টিভ সাবজেক্টিভ। আরেকটা হলো কি অবজেক্টিভ, আরেকটা হলো কি প্রসেসিভ প্রনাউন। ঠিক আছে, একটু খেয়াল করো, এটা হলো প্রসেসিভ প্রনাউন বলতে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। এইখানে একটু খেয়াল করো, মাইন, আওয়ার্স, ইউরস, এইখানে ইউরস, ঠিক আছে, আর এইখানে হলো ইটস আর দিয়ার। এইগুলা হলো তোমার, আমি যদি বলি এগুলা হলো প্রসেসিভ প্রনাউন, ঠিক আছে, প্রসেসিভ প্রনাউন। বাট এই যে দেখো মাই, আওয়ার, ইউর, ইট, ইটস, হিজ, হার, হার্স, দেয়ার, এগুলো হলো প্রসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হলো কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ। মানে পার্সোনাল প্রনাউনকে চারটা ভাগে ভাগ করা যায়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, আরেকটা হলো কি প্রসেসিভ মানে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো প্রসেসিভ প্রনাউন। ঠিক আছে, সো দেখো একটু সাবজেক্টিভে যদি দেখি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, ফার্স্ট পারসনে আই, উই, তারপরে কি এর অবজেক্টিভ ফর্মটা কি আই এর অবজেক্টিভ মি, আর প্রসেসিভটা কি প্রসেসিভ অ্যাডজেক্টিভটা কি মাই, আর প্রসেসিভ প্রনাউন কোনটা মাইন। ঠিক আছে, আর এখানে কি মানে এর যে প্লোরাল আছে, মানে আই এর প্লোরালটা কি উই, আয়ের প্লোরালটা কি উই, আর অবজেক্টিভ ফর্মে কি আস, আর প্রসেসিভ অ্যাডজেক্টিভে কি আওয়ার, আর এটা কি প্রসেসিভ প্রনাউনে কি হবে আওয়ার্স। ঠিক আছে, তারপরে সেম সেকেন্ড পারসনে দেখি ইউ আর এর অবজেক্টিভ ফর্ম সেম, তারপরে এর প্রসেসিভ ফর্ম কি ইউর, আর এটা হলো কি প্রসেসিভ প্রনাউনটা হলো কি ইউরস, আর প্লোরালটা কি ইউ সেম একই হবে, ইউ এর ক্ষেত্রে সেম একই হয়। তারপরে যদি থার্ড পারসনের দিকে একটু খেয়াল করি, হি সি সিঙ্গুলার, এর প্লোরাল কি দে, তারপরে এর অবজেক্টিভ ফর্মটা কি হবে ইট হিম হার, আর প্লোরালটা কি হবে দ্যাম হবে। ঠিক আছে, আর প্রসেসিভ অ্যাডজেক্টিভটা কি ইট হিজ হার হার্টস, এটা হলো কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ, প্লোরালটা কি দিয়ার। ঠিক আছে, এটা একটু সবাই ক্যাটাগরিটা একটু ভালো করে দেখে নিবে, তাহলে প্রনাউন করতে অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি আমরা প্রনাউন অ্যাফারেন্সের নিয়মগুলো নিয়ে। মানে আমরা কিছু নিয়ম আছে, যে রুলস গুলো আছে, যে টাইপ গুলো আমরা দেখলে প্রনাউন যখন আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব, সেই সমাধানগুলো খুব সহজভাবে আমরা করতে পারবো। দেখো প্রথমে একটু খেয়াল করো, আমরা জানি প্রনাউন কার পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে প্রনাউন বসে। অর্থাৎ তাই নাউন এর নাম্বার পার্সন অনুযায়ী পার্সোনাল প্রনাউন ব্যবহার করতে হবে। তাহলে একটা কথা খেয়াল করো, নাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী, যদি নাম্বার কি হয় সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই একটা প্রনাউন হবে, এক ধরনের প্রনাউন হবে। আবার যদি পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আরেক ধরনের প্রনাউন হবে। মানে নাম্বার এবং পার্সন অনুযায়ী পার্সোনাল প্রনাউন ব্যবহার করতে হবে। যদি দেখো ব্যক্তির মানে মানুষের ক্ষেত্রে যদি মেল হয়, সিঙ্গুলার মেল হয়, মানে সিঙ্গুলার পুরুষ যদি হয় তখন আমরা কি দিব হি দিব, মানে সিঙ্গুলার পুরুষের ক্ষেত্রে। এখন প্লোরাল পুরুষ হলে কি দিব আমরা দে দিব, প্লোরাল পুরুষ হলে কি দিব দে হবো, মানে অনেকজন পুরুষকে যদি বোঝায়। এখন যদি সিঙ্গুলার ফিমেল মানে মহিলাদেরকে বোঝায়, মেয়েদেরকে বোঝায়, যদি মেয়েদেরকে বোঝায় সিঙ্গুলার তখন আমরা কি ব্যবহার করি সি। এখন যদি প্লোরাল ফিমেল বোঝায় তখন আমরা ব্যবহার করব দে। ঠিক আছে, এখন তারপরে যদি বস্তু হয়, বস্তু অথবা ইতর পানি, বস্তু বা ইতর পানি, ঠিক আছে, অথবা কি বোঝায় শিশুকে বোঝায়। বস্তু, ইতর পানি এবং শিশুকে যদি বোঝায় তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে ইট হবে, আর যদি প্লোরাল হয়, তখন কি হবে প্লোরাল হলে দে হবে।
মানে বস্তু, ইতর প্রাণী, শিশু, এদের ক্ষেত্রে প্রনাউন হিসেবে কি বসবে? ইট বসবে। আর যদি প্লুরাল হয় দে, আর সিঙ্গুলার হলে কি? ইট। ঠিক আছে, এতটুকু আমরা ভালো করে বুঝতে হবে। তারপর দেখো আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার করি। দেখো, রহমান অলওয়েজ ডাজ হার্ড দেয়ার ইটস ডিউটি প্রপারলি। তাহলে একটু খেয়াল করো যে এখানে হার হবে, দেয়ার হবে নাকি ইটস হবে। এটা কিন্তু একটা প্রনাউন। এটা কি বলতো? প্রনাউন। সো এই প্রনাউনটা কার উপর ভিত্তি করে হবে? এই সেন্টেন্সের নাউন অনুসারে হবে। তাহলে এই সেন্টেন্সের নাউনটা কি? রহমান। এই সেন্টেন্সের নাউনটা কি? রহমান। তাহলে এই রহমানের উপর ভিত্তি করে এখানে কিন্তু একটা প্রনাউন হবে। আর এই প্রনাউনটা এখানে কি ফর্ম বসছে বলতো? সাবজেক্টিভ না অবজেক্টিভ নাকি কি পসেসিভ অ্যাডজেক্টিভ? অবশ্যই দেখো হার, দেয়ার, ইটস আছে, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসছে। তাহলে এই যে একটু খেয়াল করো, রহমানের যে প্রনাউনটা হবে, আমরা কি রহমানটা কি একটা সিঙ্গুলার পারসন? রহমানটা কি এখানে একটা সিঙ্গুলার পারসন। আমি যদি বলি রহমান হলো কি একটা সিঙ্গুলার পারসন, আর এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার। আর অবশ্যই এটা কি বলতো? মেল। তাহলে এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। কি ব্যবহার করব? হি। হিটা হলো কি সাবজেক্টিভ ফর্ম। হি হলো কি সাবজেক্টিভ ফর্ম। তাহলে এর অবজেক্টিভ কি হবে? হিম। এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হি, হিম। আর এর প্রসেসিভ কি হবে? এর প্রসেসিভ হবে হিজ। এর প্রসেসিভ কি হবে? হিজ। তাহলে এইখানে যেহেতু প্রসেসিভে বসাতে হবে, তাহলে এখানে হার, দিয়ার, ইটস একটাও হবে না। এখানে আনসার কি হবে? আনসার হবে হিজ। আনসার হবে কি? হিজ। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে রহমান অলওয়েজ ডাজ হিজ ডিউটি প্রপারলি। তারপরে এটা খেয়াল করি, ইফ আ স্টুডেন্ট স্টাডিজ হার্ড, যদি একজন ছাত্র কঠোর পড়াশোনা করে, হার্ড ওয়ার্ক করে, ইউ আর শিওর টু সাকসিড, মানে তুমি সফল হবে। তাহলে একটু খেয়াল করো, এইখানে নাউন হলো এটা। আমরা জানি প্রনাউনটা নাউনের উপর ভিত্তি করে হয়। এইখানে নাউনটা কি? স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্ট। কে স্টুডেন্ট? মেয়ে না ছেলে? তোমাকে বুঝাইছে, আমাকে বুঝাইছে, না তাকে বুঝাইছে? এটা কিন্তু ইন্ডিকেট করা নেই, এটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নেই। সো এইখানে যদি আমি ইউটা দেই, ইউ দিয়ে আমি বুঝালাম শুধু তোমাকে বুঝাইছে, বাট এইখানে নাউনটা দ্বারা কি তোমাকে বুঝাইছে না আমাকে বুঝাইছে না তাকে বুঝাইছে, এটা কিন্তু নির্দিষ্ট না, একদম নির্দিষ্ট না। বাট এইখানে ইউ দ্বারা নির্দিষ্ট, তাহলে বোঝা যাচ্ছে এই প্রনাউনটা এখানে ভুল। তাহলে এই প্রনাউনটা এখানে কি হবে না। তাহলে একটু খেয়াল করো তো, স্টুডেন্ট, স্টুডেন্ট এটা কি তোমার মানে সিঙ্গুলার মেল না ফিমেল? সিঙ্গুলার মেল না ফিমেল? অবশ্যই মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে। মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে। তাহলে আমি এই জায়গায় কি দিতে পারি? ইউ দিতে পারি? এই জায়গায় ইউ দিতে পারি না। এই জায়গায় আমি যেটা করতে পারি, যদি সিঙ্গুলার মানে কোন একটা নাউন দ্বারা মহিলা এবং পুরুষ উভয়কে বোঝায়, মানে মহিলা মেল, মেল অথবা ফিমেল, ফিমেল উভয়কে বোঝায়, উভয়কে যদি বোঝায়, তখন আমরা এই সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হি অথবা, হি অথবা সি, যে কোনো একটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, হি অথবা সি ব্যবহার করব। আর যদি প্লুরাল হয়, প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব কি? দে। যদি প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব দে। এটা সাবজেক্টিকে। আর অবজেক্টিকে আমরা কি ব্যবহার করব? দ্যাম। অবজেক্টিভ দ্যাম। আর প্রসেসিভে কি হবে? দিয়ার ব্যবহার করব। ঠিক আছে, আর এইখানে আমরা কি ব্যবহার করব? চাইলে আমরা এটা অবজেক্টিভে কি ব্যবহার করতে পারি? হিম অথবা হার, তারপরে কি হিজ অথবা কি দিতে পারি? হার দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে কি একটু খেয়াল করি, স্টুডেন্ট, আই স্টুডেন্ট, যে কোনো এক্সাম্পল, তাহলে আমি এইখানে কি দিতে পারি? সি অথবা কি দিতে পারি? হি দিতে পারি। যে কোনো একটা দিলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বাক্য একটু খেয়াল করি। তারপরে যদি খেয়াল করি, দেখো একটু খেয়াল করো কি আছে। দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার। দ্য বেবি মানে শিশুকে বোঝাচ্ছে। এটা কি? শিশু। এই নাউনটা কি? শিশু। তাহলে শিশুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? শিশুর ক্ষেত্রে সব সময় শিশু। ঠিক আছে, শিশু, এটা হবে না এখানে, এটা ভুল হয়ে গেল বাংলা। শিশু, ইতর প্রাণী, শিশু, ইতর প্রাণী এবং কি বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। যদি সেটা কি হয়? সিঙ্গুলার হয়। যদি সেটা কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, আর যদি প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব দে। যদি প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব কি? দে। ঠিক আছে, আর অবশ্যই ব্যবহারটা কিসের উপর ডিপেন্ড করবে? যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তা আমরা দে, আর অবজেক্টিভে দ্যাম, আর কি প্রসেসিভে আমরা কি ব্যবহার করব? দিয়ার। তাহলে দেখো তো এখানে কি প্রসেসিভে ব্যবহার করতে হবে, হিস আছে। তাহলে আমরা কি এর কি করতে পারি? দের আমরা কি লিখবো? অবশ্যই দে লিখতে পারবো, যেহেতু বেবি এখানে কি সিঙ্গুলার। বেবি এখানে কি বলতো?
সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব, তাই না? ইট ব্যবহার করব। তাহলে ইট এর অবজেক্টিভ ফর্মটা হলো ইট, ঠিক আছে? এর পসেসিভ ফর্ম হলো ইটস। এর পসেসিভ ফর্ম কি? ইটস। তাহলে আমরা এখানে আনসারটা হবে কি? ইটস, ঠিক আছে? এখানে আনসার হবে কি? ইটস। আবার অনেকে এটা আনসার দিও না যে আই টি অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে? এটা কিন্তু ভুল না, এটা কিন্তু দিলে ভুল হবে। এটা হলো কি? এর মানে হলো ইট ইজ, ঠিক আছে? ইট ইজ মানে এটা হলো ইট ইজ অ্যাপোস্ট্রোফি দ্বারা বোঝায়। তারপরে একটু খেয়াল করো, দ্য বেবিস আর ক্রাইং ফর ইটস মাদার। তাহলে এখানে দেখো তো বেবিস, এটা হলো কি? নাউন। নাউনটা কি? নাউনটা এখানে কি আছে? প্লুরাল আছে। নাউনটা এখানে কি দেওয়া আছে? প্লুরাল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে ইটস হবে না, এখানে কি হবে? দিয়ার হবে। এখানে কি হবে? দিয়ার হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো টাইপ 1টা। এখন একটু এই বাক্যটা একটু খেয়াল করো, টেস্ট। A flying bird does not always move his wings. এখানে হিস হবে না অন্য কিছু হবে? এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে? চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই। এখন আমরা 2 নাম্বার টাইপটা নিয়ে কথা বলবো। অর্থাৎ এই দুই নাম্বার টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রোনাউনের ব্যবহারটা ভালো করে জানতে হবে। দেখো একটু খেয়াল করো, এন্ড দিয়ে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে আমরা প্লুরাল প্রোনাউন ব্যবহার করব। মানে এন্ড দিয়ে যদি দুটা কি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে একটু এখানে খেয়াল করো, উদাহরণের মাধ্যমে তোমাদের একটু আমি বুঝাই দিচ্ছি। দেখো, মিস্টার মাহবুব এন্ড মিস্টার মাহফুজ। তাহলে দেখো এটা একটা কি? সিঙ্গুলার নাউন। এটা একটা কি? সিঙ্গুলার নাউন। এস দ্বারা সিঙ্গুলার বুঝে নিবা। মিস্টার মাহফুজ এটাও একটা কি? সিঙ্গুলার নাউন, ঠিক আছে? তাহলে এই দুটা সিঙ্গুলার নাউন কি দিয়ে যুক্ত হয়েছে? এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এই দুটা মিলে কি হয়ে গেছে? এই দুটা মিলে এটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে আমরা কি করব? একটা প্লুরাল প্রোনাউন ব্যবহার করব। তাহলে এখানে হিস হবে? হিস হবে? হিস হবে না। তাহলে প্লুরালের জন্য আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করি। দে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এই দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। দের অবজেক্টিভ ফর্ম হলো দেম। আর এর পসেসিভ কি? দিয়ার। এর পসেসিভ কি? মূলত দিয়ার। তাহলে এখানে হিসের জায়গায় আমরা কি বসাই দিব? দিয়ার বসাই দিব, ঠিক আছে? এখন তারপরে আসে, একটু খেয়াল করো 2 নাম্বার বাক্যটা, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি। দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি লেফট ফর দেয়ার ডেস্টিনেশন। তারপর এই বাক্যটা একটু খেয়াল করো, দ্য পোয়েট এন্ড দ্য ফিলোসফার। তাহলে এইখানে এই দুটা বাক্যের একটু আছে, সবাই ভাবতে পারে এখানে তো দুইটা নাউন আছে, তো অবশ্যই এখানে প্লুরাল দেওয়ার ঠিক আছে, বাট এটা নিয়ে তোমরা কি কনফিউশনে পড়ে যাবা। বাট এইখানে বুঝতে হবে যে, একটু খেয়াল করো, এখানে এই রুলসটা একটু মাথায় রাখবা। দা প্লাস যদি নাউন থাকে, প্লাস এন্ড প্লাস দা প্লাস নাউন থাকলে কি হবে? প্রোনাউনটা কি হয়ে যাবে? প্লুরাল করতে হবে। প্রোনাউনটা কি দিতে হবে? প্লুরাল দিতে হবে। আবার যদি কি থাকে? দা প্লাস নাউন থাকে, এন্ড প্লাস নাউন থাকে, তখন এই যে প্রোনাউনটা আমরা কি দিব? সিঙ্গুলার দিব। প্রোনাউনটা আমরা কি করব? সিঙ্গুলার দিব। একটা জিনিসই মাথায় রাখবা, যদি দুইটা নাউনের আগে দুটির আগে যদি দুটির আগে কি থাকে? দুটির আগে যদি দা থাকে, যদি দুইটির আগে দা থাকে, তখন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। প্রোনাউনটা তখন কি হবে? প্লুরাল হবে। আর যদি একটির আগে, আর যদি কি একটির আগে কি থাকে? দা থাকে। একটির আগে যদি দা থাকে, তখন কি হবে? প্রোনাউনটা সিঙ্গুলার হবে। বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করে দেখো, দা হেডমাস্টার এটা একটা নাউন, সেক্রেটারি একটা নাউন। সেক্রেটারি কি? একটা নাউন। দা কোথায় আছে? একটির আগে আছে। তাহলে অবশ্যই এখানে কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। মানে এই হেডমাস্টারও যে, সেক্রেটারিও সে। মানে এই হেডমাস্টার এবং সেক্রেটারি দ্বারা একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যদি ভিন্ন ব্যক্তিকে বোঝাতো তাহলে প্লুরাল হতো। তাই এইখানে কি হবে? দিয়ার না হয়ে হবে কি? হিস। তারপর এটি খেয়াল করো, পোয়েট এটা একটা নাউন, ফিলোসোফার এটা একটা নাউন। এর আগে দা আছে, এর আগে দা আছে, মানে দুইটার আগে দা আছে, তাহলে অবশ্যই এটা কি হবে? প্লুরাল হবে। তারপর আরেকটা টিপস তোমাদের বলতে পারি, যদি এখানে দেখো ভার্বটা প্লুরাল থাকে, তাহলে অবশ্যই এখানে কি পসেসিভটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে হিস হবে না, এখানে হবে কি? দিয়ার। এখানে কি হবে? দিয়ার হবে। ঠিক আছে? আশা করি এই টাইপটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন চলো আমরা 3 নাম্বার টাইপে চলবো। 3 নাম্বার টাইপ দেখো একটু, আইদার অর নাইদার নর। আইদার অর নাইদার নর। এই ক্ষেত্রে আমরা কি করব? একটু খেয়াল করো, এই যে আইদার অর, এরপর একটা কি থাকবে? নাউন থাকবে।
এরপর একটা কি থাকবে, নাউন থাকবে, এবং অর নরের পর একটা কি থাকবে, নাউন থাকবে, তারপর কি থাকবে, ভার্ব থাকবে, তারপরে প্রনাউন থাকবে। এই প্রনাউনটা তখন কি হবে, এটা হলো বিষয়, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, এই আইদার অর কে আমরা ধরে নিব একটা বিএফ, মানে বিএফ এর সাথে তুলনা করব, মানে বয়ফ্রেন্ডের সাথে তুলনা করব। আর অর এবং নর কে আমরা তুলনা করব কার সাথে, জিএফ মানে গার্লফ্রেন্ডের সাথে তুলনা করব। দেখো, স্বাভাবিকভাবে যদি একটু খেয়াল করো, আমাদের দেশের অধিকাংশ বয়ফ্রেন্ড গুলা কি গার্লফ্রেন্ডের কথায় উঠে এবং বসে, মানে গার্লফ্রেন্ড যা বলে সেটাই করে। গার্লফ্রেন্ড যদি বলে তুমি যদি এই কাজটা না করো, তোমার লগে আমি আর কোনো কথা বলবো না, আমি আর তোমার লগে কি কথা বলবো না, আমারে ফোন দিবা না, আমার এই মেসেজ দিবা না, কোনো কথা বলবো না, কোনো যোগাযোগ রাখবা না, এরকম বলে না? তখন বয়ফ্রেন্ডটা কি করে, বাধ্য হয়ে সে কি করে, গার্লফ্রেন্ডের কথাই মেনে চলে, গার্লফ্রেন্ডের ওই কাজটাই কিন্তু করে। সো তাহলে কি বোঝা যাচ্ছে যে বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ডের কথাই চলে, মানে গার্লফ্রেন্ডের অনুসারে চলে। সো তাহলে আমি এখানে বলতে পারবো যে এই যে জিএফ মানে কি অর নর, এর পরের যে নাউনটা হবে, যেহেতু বয়ফ্রেন্ড কি করতেছে, গার্লফ্রেন্ডকে গুরুত্ব দিচ্ছে, সেহেতু এইখানেও কি হবে, মানে গার্লফ্রেন্ডের পরের যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী কি হবে, সেই নাউন অনুযায়ী প্রনাউন হবে। অর্থাৎ এই যে যখন আইদার অর নাইদার নর এটা থাকবে, কাছাকাছির নাউনটা অনুযায়ী কি হবে, মানে কাছাকাছির নাউনটা অনুযায়ী কি হবে, প্রনাউন হবে। কাছাকাছি কোনটা, এই যে এটা সবচেয়ে কাছাকাছি, ভার্বের কাছাকাছি যেটা, ঠিক আছে? একটু খেয়াল করো, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। আইদার ফাহিম অর ফয়সাল ডিড দেয়ার হোমওয়ার্ক। দেখো তো, আইদার এর পর কি আছে, নাউন আছে, অর এর পরে কি আছে, নাউন আছে। তাহলে একটু খেয়াল করো, এখানে ফাহিম, এখানে ফয়সাল, আমাদের অবশ্যই প্রনাউনটা কি কার দ্বারা হবে, এই যে অর এর পরেরটা দ্বারা আমাদের হবে। তাহলে ওই ফয়সালটা কি, ফয়সাল এখানে হলো কি সিঙ্গুলার, ফয়সাল হলো কি সিঙ্গুলার, সিঙ্গুলার। আর এটা কি ব্যক্তি, ঠিক আছে, অবশ্যই এর প্রনাউনটা কি হবে, হি হবে, আর এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম হবে, আর প্রসেসিভ কি হবে, হিস হবে। তাহলে এখানে দিয়ার হবে, দিয়ার হবে না, এখানে হবে কি হিস, ঠিক আছে? তারপরে এটা একটু খেয়াল করি, নাইদার দ্য হেডমাস্টার নর দ্য টিচার হ্যাভ সাকসিড ইন হিজ অ্যাটেম্প্ট। তাহলে একটু খেয়াল করো, নাইদারের পর একটা নাউন আছে হেডমাস্টার, এটা হলো কি সিঙ্গুলার নাউন, ঠিক আছে, এটা হলো কি সিঙ্গুলার নাউন। আর নরের পর কি আছে, দ্য টিচার, এখানে কি এই নাউনটা কি প্লুরাল, ঠিক আছে, এই নাউনটা কি এখানে প্লুরাল। অবশ্যই এখানে তাহলে আমি এখানে কি দিব, হিজ দিব। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি বলছি আমি, আইদার অর এবং নরের পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে, প্রোনাউন হবে। তাহলে এর পরের সাবজেক্টে কি আছে, টিচার, টিচারটা কি প্লুরাল, তাহলে অবশ্যই এখানে প্লুরাল হবে। প্লুরালের জন্য আমরা কি প্রোনাউন ব্যবহার করি, দে, সাবজেক্টিভ ফর্ম হিসাবে, আর অবজেক্টিভ কি হিসাবে, দ্যাম, দ্যাম। আর প্রসেসিভ হিসাবে আমরা কি ব্যবহার করি, প্রসেসিভ হিসাবে আমরা কি ব্যবহার করি বলতো, প্রসেসিভ হিসাবে আমরা ব্যবহার করি দিয়ার, ঠিক আছে? তাহলে এখানে প্রসেসিভ যেহেতু হিস হবে না, এখানে কি হবে, দিয়ার হবে, ঠিক আছে? এখানে কি হবে, দিয়ার হবে। এটা হলো সাবজেক্টিভ, এটা হলো কি অবজেক্টিভ, আর এটা হলো কি প্রসেসিভ ফর্ম, ঠিক আছে? সো আশা করি এই 3 নাম্বার টাইপটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আর এইটা হলো তোমাদের জন্য টেস্ট, নাইদার দ্য ম্যানেজার নর দ্য ওয়ার্কার্স হ্যাভ ডান হিজ ডিউটি। এখানে হিজ হবে না অন্য কিছু হবে, এটার আনসার তোমরা কি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারপরে আসো টাইপ 4, আমরা 4 নাম্বার টাইপটা নিয়ে কথা বলবো। দেখো একটু খেয়াল করো, যদি কালেকটিভ নাউনের জন্য প্রনাউন হিসেবে কি বসে, ইট অথবা ইটস ব্যবহার করা হয়। এক কথায় মাথায় রাখবা, কালেকটিভ নাউন থাকলে ওইখানে সবসময় কি হয়, ভার্বটাও সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়, এবং প্রনাউনটা কি হবে, প্রনাউনটাও তখন কি হবে, সিঙ্গুলার। আর এর জন্য ব্যবহার করতে হবে কি, ইট অথবা কি ইটস, ঠিক আছে, ইটস অথবা ইটস ব্যবহার করতে হবে। তাহলে একটু খেয়াল করো, এইখানে প্রথম বাক্যটা, দ্য জুরি ওয়াজ স্ট্রিক্ট ইন দেয়ার জাজমেন্ট, মানে এইখানে কি বলছে, জুরি তাদের বিচার কার্যে কি সবাই কি ছিল, কঠোর ছিল। তাহলে দেখো তো, এই যে দা জুরি, জুরি বলতে এখানে বিচারক মন্ডলী, এটা হলো একটা কি কালেকটিভ নাউন, এটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি, যে সকল নাউন দ্বারা সমষ্টি বোঝায় সেটা হলো কি কালেকটিভ নাউন। আর এর থেকে বিস্তারিত জানতে চাইলে বেসিক যে ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ক্লাসগুলো তোমরা একটু করে নাও। যেহেতু এটা কি আছে দেখো তো, একটু খেয়াল করো, এটা হলো কি একটা কালেকটিভ নাউন, তাহলে অবশ্যই ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার, ওয়াজ আছে, তাহলে প্রনাউনটা এখানে কি সিঙ্গুলার হবে, তাহলে এখানে কি হবে, ইটস হবে, ঠিক আছে?
এই জিনিসটা একটা টেকনিক ব্যবহার করবা, দেখবা এই যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্বটা যদি সিঙ্গুলার হয় প্রনাউনটা তখন কি করে দিবা, সিঙ্গুলার করে দিবা। আর এই বাক্যটা একটু খেয়াল করো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন ইটস জাজমেন্ট। এখানে কি ইটসটা ঠিক আছে? সবাই বলবে ঠিক আছে, কারণ জুরি কালেকটিভ নাউন। বাট এই জায়গায় তোমাদের ভুল হবে, এই জায়গায় ভুল হবে। কেন ভুল হবে দেখো, একটু খেয়াল করো। এই বাক্যটাই কি বিচারক মন্ডলী তাদের বিচার ব্যবস্থায় কি ছিল, কঠোর ছিল। বাট এইখানে কি তাদের বিচার ব্যবস্থায় তারা কি ছিল, দ্বিমত ছিল। তারা কি ডিভাইডেড মানে বিভক্ত ছিল। যদি কালেকটিভ নাউন দ্বারা, এই কালেকটিভ নাউন গুলো দ্বারা যদি কি বোঝায়, কালেকটিভ নাউন গুলো দ্বারা বিভাজন যদি বোঝায়, বিভাজন যদি বোঝায়, বিভক্তি যদি বোঝায়, বিভক্তি যদি বোঝায় বা বিভাজন যদি বোঝায়, তখন অবশ্যই ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল এবং কি প্রনাউন হবে কি প্লুরাল। ভার্ব হবে কি প্লুরাল এবং প্রনাউন হবে কি প্লুরাল। আর ওই ধরনের কালেকটিভ নাউনকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউডস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তাহলে এইখানে একটু খেয়াল করো, দা জুরি ওয়ার ডিভাইডেড মানে এখানে বিভক্তি বিভাজন বোঝাচ্ছে, তাই এখানে ভার্বটা কি হয়েছে, প্লুরাল। যেহেতু ভার্বটা প্লুরাল হয়েছে তাহলে প্রনাউনটা এখানে কি হবে, প্লুরাল হবে। ইটস না হয়ে হবে কি, দিয়ার হবে। ইটস না হয়ে হবে কি, দিয়ার। আশা করি টাইপ 4 তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আর এটা হলো তোমাদের জন্য টেস্ট। দ্য জুরি ওয়ার কোয়ার্লিং ওভার দ্য ইটস চয়েস, মানে এখানে কি ইটস হবে না দিয়ার হবে, এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো তারপরে টাইপে, টাইপ 5। একই সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ব্যবহৃত হলে ফার্স্ট পারসন প্লুরাল প্রনাউন উই, আস, আওয়ার, আওয়ার্স বসে। একটু এত আমাদের এই বিস্তারিত এগুলো তোমরা একটু দেখে নিও, আমি এত পড়বো না, এটা তোমরা জাস্ট দেখে নিবা। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো কোন একটা বাক্যে যদি দেখো যে কি আছে, ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন আছে প্লাস সেকেন্ড পারসন আছে এবং কি আছে, থার্ড পারসন আছে, তখন প্রনাউন হিসাবে কি নিবা, তখন প্রনাউন হিসাবে তুমি নিবা ফার্স্ট পারসনটাকে প্রায়োরিটি দিবা। তখন তুমি ফার্স্ট পারসনকে প্রায়োরিটি দিবা, হয় উই নিবা, না হয় কি নিবা, আস নিবা, না হয় কি নিবা, আওয়ার নিবা। ঠিক আছে, এখন কেন, কারণ এটা প্লুরাল হবে, কারণ এটা প্লুরাল হবে। তাই যদি সাবজেক্টিভ ফর্মে বসে উই দিবা, অবজেক্টিভ ফর্মে দিলে কি হবে, অবজেক্টিভ ফর্মে বসাতে হয় তখন কি দিবা, আস। আর যদি প্রসেসিভে বসাতে হয় তখন দিবা কি, আওয়ার। ঠিক আছে, আর যদি একটু খেয়াল করো, যদি ফার্স্ট পারসন না থাকে, সেকেন্ড পারসন থাকে এবং কি থার্ড পারসন থাকে, সেকেন্ড পারসন এবং কি থার্ড পারসন থাকে, তখন তুমি এখানে কি দিবা, তখন এই সেকেন্ড পারসনটাকে গুরুত্ব দিতে হবে। তখন তোমাকে ব্যবহার করতে হবে ইউ, ইউ অথবা কি ইউর, ইউ, ইউ অথবা ইউর। ইউটা কি সাবজেক্টিভের জন্য, ইউটা কি অবজেক্ট, অবজেক্ট ফর্মের জন্য, ইউটা কি প্রসেসিভের জন্য। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো এই বাক্যটা একটু খেয়াল করো। ইউ, হি অ্যান্ড আই ওয়ার রিওয়ার্ডেড ফর ইউর অনেস্টি। এখানে দেখো তো ইউটা কি সেকেন্ড পারসন, হিটা কি থার্ড পারসন, আইটা কি ফার্স্ট পারসন। তাহলে অবশ্যই এইখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট পারসন যেহেতু, তাহলে অবশ্যই এখানে ইউর হবে না, আমাদের এই ইউর এর জায়গায় কি হবে, আওয়ার হবে। এখানে কি হবে, আওয়ার হবে। তারপরের বাক্যটা একটু খেয়াল করো, ইউ অ্যান্ড সুমন মাস্ট সাবমিট হিজ অ্যাপ্লিকেশন টুডে। তাহলে এখানে কি ইউটা সেকেন্ড পারসন, সুমনটা কি থার্ড পারসন, মানে ফার্স্ট পারসন এখানে নেই। তাহলে এখানে হিজ হবে না, ইউটাকে গুরুত্ব দেওয়া হবে। তাহলে এখানে কি হবে, ইউর হবে। এখন বলতে পারে ইউর কেন হবে, কারণ ইউ এর পসেসিভ কি ইউর, আর হিজটা তো প্রসেসিভ, আর এই প্রসেসিভের জায়গায় তোমার প্রসেসিভ ফর্মে বসাতে হবে। ঠিক আছে, এখন তারপরে একটা বাক্য দেখো, ওয়ান মাস্ট ওবে হিজ প্যারেন্টস। এইখানে হিজ হবে না অন্য কিছু হবে। এটা যদি আমি তোমাদের জন্য টেস্টের ব্যবস্থা করতেছিলাম, বাট এটা আমি আনসারটা তোমাদেরকে একটু করে দিচ্ছি। যদি কোন সেন্টেন্সে দেখো ওয়ান কি হিসাবে বসছে, ওয়ান প্রনাউন হিসাবে বসছে, ওয়ান কি হয়ে বসছে, ওয়ান প্রনাউন হিসাবে বসছে কোন সেন্টেন্সের সাবজেক্টে। ঠিক আছে, কোন সেন্টেন্স প্রনাউন হিসাবে কি সাবজেক্টের পজিশনে বসছে। ঠিক আছে, সাবজেক্টের পজিশন মানে সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, এক কথায় সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, তখন এর প্রসেসিভ ফর্মটা হবে, এর প্রসেসিভ ফর্মটা হবে কি জানো, ওয়ান দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিবা, ওয়ান দিয়ে কি করবা, অ্যাপোস্ট্রফি এস দিবা। তাহলে এখানে হিস হবে না, এখানে কি হবে, ওয়ান্স হবে। ঠিক আছে, এখানে কি হবে, ওয়ান্স হবে। আশা করি তোমরা 5 নাম্বার টাইপটা খুব ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা 6 নাম্বার টাইপটা দেখবো। আসলে 6 নাম্বার টাইপে কি আছে দেখো, ইজ অফ, এনি অফ, এভরি অফ, এর সাথে কি আছে, আইদার অফ, নাইদার অফ।
যদি থাকে তাহলে এরপরে নাউনের পর ব্যবহৃত প্রনাউনটা কি হবে, সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। ঠিক আছে, একটু খেয়াল করো, বাক্যটা একটু দেখো যে ইচ অফ দ্য স্টুডেন্ট এক্সপ্লেইনড ইট ইন দেয়ার হিজ ওন ওয়ে। তারপরে বাক্যটা কি আছে একটু খেয়াল করো, ইচ অফ দ্য গার্লস ওয়েন্ট টু হার হিজ দেয়ার ক্লাস। তো এই দুটো বাক্য থেকে আমরা কিন্তু বুঝতে পারবো একটু কি হবে দেখো, এইখানে আছে স্টুডেন্টস মানে এটা হলো কি প্লুরাল, প্রত্যেকটা ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পর প্রত্যেকটা নাউন প্রনাউন কি হবে, প্লুরাল হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, আর প্রনাউনটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। এক কথায় প্রনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এইখানে আমাদের আনসার দাঁড়াচ্ছে, এইখানে কি হবে দেখো, যেহেতু গার্লসদের বোঝানো হচ্ছে তাই এখানে কি হবে হার, আর এইখানে কি ইজ অফ দ্য বয়েজ, বয়েজকে বোঝানো হচ্ছে তাই এখানে কি হবে, হিস হবে, হার হবে না, দেয়ার হবে না। এখানে কি হার হবে না, হিস হবে না। বাট এইখানে কি হবে, দেয়ার, হিস নাকি হার। এখানে খেয়াল করো, এই স্টুডেন্টস দ্বারা এখানে কি মেলদেরকেও বোঝাতে পারে বা ফিমেলদেরকেও বোঝাতে পারে। ঠিক আছে, মেল বা ফিমেল দুটাকেই বোঝাতে পারে। তাহলে যেহেতু দুটাকেই বোঝাতে পারে সেহেতু আমরা এখানে কি ব্যবহার করতে পারি, হিসও ব্যবহার করতে পারি, হারও ব্যবহার করতে পারি, হিসও ব্যবহার করতে পারি, হারও ব্যবহার করতে পারি। সো এখানে আনসার কি হবে না, দেয়ার হবে না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা একটু করে দিবা, মেনি অফ দ্য বেবিস আর আউট অফ দেয়ার হিজ হার রুম। ঠিক আছে, এটার আনসারটা তোমরা করে দিবা, অবশ্যই আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। চলো পরবর্তীতে যাই আমরা। টাইপ 7, টাইপ 7 আমরা যেটা দেখব, উদাহরণগুলো একটু লক্ষ্য করো, উদাহরণগুলো থেকে আমরা খুব সহজে ভাবে শিখতে পারবো। দেখা আছে আই নো দ্য ম্যান ডেশ ক্যাম হিয়ার ইয়েস্টারডে। দ্বিতীয় বাক্যটা দ্য ওম্যান ডেশ আই সো ইয়েস্টারডে ইজ আ ডক্টর। 3 নাম্বার বাক্য ইয়েস্টারডে আই এট সাম ফিশ ডেশ মেড মি সিক। 4 নাম্বার বাক্যটা কি আছে, হি হ্যাজ কাট দ্য ট্রি ডেশ স্টুড নিয়ার দ্য গেট। সো এই ধরনের বাক্যগুলো করার জন্য আমাদের যে কাজ করতে হবে, এইখানে বসবে হলো রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রনাউন। এখন একটু এই দিকে তাকাও, যদি কি থাকে ব্যক্তি বা পার্সন, ব্যক্তি বা পার্সনকে বোঝায়, ব্যক্তি বা পার্সনকে বোঝায় তখন ব্যবহার করবে কি হু অথবা হুম, হু অথবা হুম। ঠিক আছে, তারপরে যদি বস্তু, তারপরে যদি কি বোঝায় বস্তু, ইতর পানি, ইতর পানি অথবা শিশুকে যদি বোঝায়, শিশুকে যদি বোঝায়, বস্তু ইতর পানি বা শিশুকে যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব হুইজ অথবা দ্যাট, হুইজ অথবা দ্যাট। ঠিক আছে, এতটুকু বুঝছো। ঠিক আছে, তারপর এখন আসি, এখন হু কোথায় হবে, হুম কোথায় হবে, এই দুটো আমার জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, যদি দেখো গ্যাপের পর কি আছে, গ্যাপের পর যদি দেখো ভার্ব দ্বারা শুরু আছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তখন অবশ্যই এই জায়গায় কি বসবে, হু বসবে। এই জায়গায় কি বসবে, হু বসবে। এখন দেখো গ্যাপের পর কি দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে, তখন এই জায়গায় আমরা কি বসাবো, হুম বসাবো। এই জায়গায় আমরা কি বসাই দিব, হুম বসাই দিব। ঠিক আছে, এই জায়গায় আমরা হুম বসাই দিব। আরেকটা জিনিস এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো গ্যাপের পর যদি কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, মানে দুইটা যদি ভার্ব থাকে তখন আমরা এখানে বসাবো কি হু। ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে খুব সহজ ভাবে। আর এগুলো হলো সবগুলাকে রিলেটিভ প্রনাউন, কারণ দেখো এই যে আই নো দ্য ম্যান এটা একটা ক্লজ, আর এই যে এটা একটা ক্লজ, এই দুটা ক্লজকে যুক্ত করবে। এখন দেখো আই নো দ্য ম্যান, এই যে ম্যানটা কি বলতো, ম্যানটা কি ব্যক্তি, ম্যানটা কি ব্যক্তি, তাহলে এখানে কি বসবে, হু অথবা হুম, হু অথবা কি বসবে, হুম বসবে। এখন দেখো হু বসবে নাকি হুম বসবে এটা জানার জন্য আমরা গ্যাপের পরে চলে যাব। গ্যাপের পরে কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই আমি এখানে কি দিয়ে দিব, হু দিয়ে দিব। তাহলে কি দাঁড়ালো, আই নো দ্য ম্যান হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে। তারপর আসি দ্য ম্যান, ম্যানটা কি ব্যক্তি, যেহেতু এখানে ব্যক্তি তাহলে সে তো আমাদের কি বসবে, হু অথবা হুম। এখন দেখি গ্যাপের পর কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সেহেতু আমরা এখানে কি দিয়ে দিব, হুম দিয়ে দিব। ঠিক আছে, তারপর একটা খেয়াল করো, ইয়েস্টারডে আই এট সাম ফিশ, এই যে দেখো ফিশ, ফিশটা কি বস্তু, মানে এক কথায় ব্যক্তি না, ফিশটা কি ব্যক্তি না, বস্তু। সো এইখানে আমরা কি দিব, হুইজ অথবা দ্যাট দিয়ে দেবো, তুমি যে কোনো একটা দিলেই হবে, হুইজ অথবা দ্যাট। তারপরেরটা হি হ্যাজ কাট দ্য ট্রি,
দেখো ট্রিটা কি বলতো, ট্রিটা এখানে কি বস্তু না, ট্রিটা যেহেতু বস্তু তাই এখানে আমরা কি দিব, হুইজ অথবা দ্যাট। ঠিক আছে, এই ছিল একদম মানে খুব খুব একটা ইজি একটা নিয়ম। বাট এই টাইপ থেকে মানে এটা হলো রিলেটিভ প্রোনাউন, এই টাইপ থেকে অ্যাডমিশন থেকে এইচএসসি তোমাদের এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশনের সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। তুমি তো অ্যাডমিশনে এই টাইপ থেকে প্রশ্ন পাবা, আর এটা খুব কনফিউজিং হয়ে যায়, মানে অনেকের কাছে কনফিউশনে পড়ে যায়। আরেকটা জিনিস এখানে তথ্য অ্যাড করে দিই, দেখো এই যে রিলেটিভ প্রোনাউন গুলার পর, রিলেটিভ প্রোনাউন গুলার পর, ঠিক আছে, এই যে দেখো হু এর পর কি ম্যান বসছে না, এই যে দা ম্যান, এই ম্যানটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে দেখো এই বাক্যটা একটু খেয়াল করো, দ্য বুক ড্যাশ ইউ গেভ মি ইয়েস্টারডে ইজ ইন্টারেস্টিং। এই আনসারটা তোমরা সবাই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে। এখন আমরা কথা বলবো টাইপ 7 নিয়ে। দেখো এভরিওয়ান ইজ স্টাডিং হার্ড ফর হিজ অর হার এক্সাম। তারপরে কি আছে, এভরিবডি অন দ্য ভয়েসেস কমপ্লেইন্ড দ্যাট হি অর শি দে ওয়াজ সাফারিং ফ্রম ফুড পয়জনিং। মানে এইখানে দেখা যাচ্ছে সবগুলাতে যে এভরিওয়ান, এভরিওয়ান, সামওয়ান এগুলা আছে, বাট এগুলাই প্রনাউন আমরা কি ব্যবহার করব এটা আমাদের একটু বুঝতে হবে। একটু খেয়াল করো তোমরা, যদি একটু তাকাও, যদি কোনো সেন্টেন্সে ওয়ান বডি এবং থিং, ওয়ান বডি থিং এর সাথে যদি কি যোগ হয় এভরি, এভরি, অথবা যদি কি যোগ হয় সাম, অথবা কি যোগ হয় নো, ঠিক আছে, নো যদি যোগ হয়, এদের পরে ভার্বটাও কি হবে সিঙ্গুলার, আর প্রনাউনটাও কি হবে সিঙ্গুলার, প্রনাউনটাও কি হবে সিঙ্গুলার হবে, প্রনাউনটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে এখন একটু খেয়াল করো যে এভরিওয়ান ইজ স্টার্টিং, দেখো ভার্বটা সিঙ্গুলার, তাহলে প্রনাউনটা কি হবে হিজ অথবা হার। তাহলে তুমি পরীক্ষায় আনসার কি দিবা, হিজ দিবা অথবা কি দিবা হার দিবা, হিজ দিবা অথবা কি দিবা হার দিবা। তারপরে এখানে দেখো এভরি এর সাথে কি আছে বডি যুক্ত আছে, মানে দেখো এভরির সাথে যোগ করি এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামের সাথে যদি যোগ করি সামওয়ান, সামবডি, সামথিং, নো, নো ওয়ান, নোবডি, নোথিং, এদের পর ভার্বটাও কি হবে সিঙ্গুলার, আর প্রনাউনটাও কি হবে সিঙ্গুলার হবে। তাহলে এখানে এই যে বডি যুক্ত আছে, তাহলে এখানে দেখো ভার্বটাও কি হবে সিঙ্গুলার, এবং দেখো এখানে হি হবে, সি হবে না দে হবে, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, তাহলে দে হবে না, তাহলে এইখান থেকে আমরা হি দিতে পারি অথবা কি দিতে পারি সি দিতে পারি, যে কোনো একটা দিলে হয়ে যাবে। তারপর এটা খেয়াল করো, এখানে কি আছে সামওয়ান আছে, তাহলে এইখানে হিস হবে না দিয়ার হবে, দিয়ারটা হবে না, আমরা এখানে আনসার হবে কি হিস। ঠিক আছে, আমরা যদি হারও দেই তাও আনসারটা হয়ে যাবে। তো আশা করি এই টাইপটা তোমরা ভালো করে বুঝতে পারছো। সো এই আনসারটা তোমরা একটু সবাই করবা, এভরিওয়ান কমপ্লেইন দ্যাট হিজ হার দেয়ার ফুড ওয়াজ কোল্ড। ঠিক আছে, এই আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তার পরবর্তীতে আসো টাইপ 8, টাইপ 8। দেখো কিষানস ফিঙ্গার ওয়ার স্ট্রমিং দ্য গ্রিটার হোয়েন হি লুকড এট রিয়া। দেখো একটু খেয়াল করো, এটা হলো প্রনাউন অ্যাফারেন্স, মানে আনক্লিয়ার প্রনাউন অ্যাফারেন্সিং। মানে এতক্ষণ আমরা দেখছি যে প্রনাউনটা পরিবর্তন, বাট প্রনাউন অ্যাফারেন্সে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা যে প্রনাউন অ্যাফারেন্সে সবসময় কিন্তু কি হবে না, মানে প্রনাউন বসবে না, অনেক সময় আমাদের নাউনও ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, নাউন আমাদেরকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, শুধু প্রনাউন ব্যবহার করতে হয় না, অনেক সময় নাউন ব্যবহার করতে হয়। কিভাবে, দেখো কিষানস ফিঙ্গার ওয়ার স্ট্রুমিং দ্য গিটার হোয়েন হি লুকড এট রিয়া। তাহলে দেখো এইখানে নাউন হলো কিষানস ফিঙ্গার, কিষানস ফিঙ্গার, ফিঙ্গার একটা নাউন, কিষান একটা নাউন। ঠিক আছে, ওয়ার স্ট্রুমিং দ্য গিটার হোয়েন হি লুকড এট রিয়া, এই যে প্রনাউনটা যে বসবে, এই প্রনাউনটা অবশ্যই এইখানে নাউন অনুযায়ী বসবে, তাই না, এইখানে নাউন অনুযায়ী বসবে। তাহলে দেখো এই হি দ্বারা ফিঙ্গার্স কে বোঝাচ্ছে না কিষানকে বোঝাচ্ছে, কিষানকে। যদি আমি এখানে হি দেই তাহলে দেখো এখানে অবশ্যই কি কিষানকে কিন্তু বোঝাচ্ছে, বাট এইখানে নাউনটা কি আছে, নাউনটা আছে কি কিষানস ফিঙ্গার, মানে কিষানের আঙ্গুল। তাহলে তো দেখো তো এইখানে এই কিষান যে ফিঙ্গার আছে, মানে এটা কি বস্তু, বস্তু না, এটা তো ব্যক্তি না, আঙ্গুলগুলো তো ব্যক্তি না, তাহলে এর প্রনাউন কি হবে ইট হবে, ইট হবে। বাট এইখানে যদি আমরা ইট দেই, এইখানে যদি আমরা ইট দেই, ইট লুক ইট, মানে এটি কি রিয়াকে দেখে, আঙ্গুল কি রিয়াকে দেখতে পারে না, দেখতে পারে না। তাহলে দেখা যাচ্ছে এইখানে হি আছে, এই হিটা হলো কি আনক্লিয়ার, অস্পষ্ট। আর যদি আমি ইটও দেই তাহলে সেটা কি অস্পষ্ট। ঠিক আছে, মেইন কথা এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে, কিষানকে বোঝাচ্ছে,
কিষানকে বোঝাচ্ছে। যেহেতু কিষানকে বোঝাচ্ছে সেহেতু আমরা হি আর ইট কোনোটাই ব্যবহার করতে পারবো না, আমাদের সরাসরি কি দিতে হবে, কিষান দিয়ে দিতে হবে। তাহলে এখানে আনসার দাঁড়াবে কি, কিষানস ফিঙ্গার ওয়ার স্ট্রুমিং দ্য গিটার হোয়েন কিষান লুক এট রিয়া। মানে কিষানের আঙ্গুলগুলো যখন গিটারকে স্ট্রুমিং করতেছিল তখন সে কি করলো, তখনই সে রিয়াকে তাকিয়ে দেখলো, মনোযোগ সহকারে দেখলো। কিষান দেখলো, হি দেখলো না। আমি যদি এখানে হি দেই, হি দেওয়ার ভুলটা কারণ কিসের জন্য হবে, হিটা অবশ্যই আগের নাউন অনুযায়ী হবে। প্রনাউন অ্যাফারেন্সে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আগের সেন্টেন্সে এবং কি সেই সেন্টেন্সের নাউন অনুযায়ী প্রনাউন হবে। এইখানে নাউনটা কি আছে, কিষানস ফিঙ্গার, আর এখানে হি দেওয়া আছে, তাহলে অবশ্যই স্পষ্ট বোঝাচ্ছে হি দ্বারা। যদি এখানে কিষানস ফিঙ্গার না থেকে কি থাকতো, কিষান থাকতো, যদি কি থাকতো, কিষান থাকতো, তাহলে এখানে হি দিলে হতো। ঠিক আছে, সো এই কারণে এটা ভুল, অস্পষ্ট অস্পষ্ট। আর এই অস্পষ্ট এইগুলাকে কি করতে হবে, আনক্লিয়ার প্রনাউন গুলাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আশা করি এই টাইপটা বুঝতে পারছো। তারপর আসো কনফিউজিং এন্ড অ্যাম্বিগুয়াস অ্যাফারেন্স, মানে মানে কিছু কনফিউজ হয়ে যায়, এই প্রনাউন গুলো আমরা একটু দেখবো। দেখো, রানা টোল্ড বাবু দ্যাট হি হ্যাড টু কাম টু হসপিটাল। দেখো, রানা কাকে বললো, বাবুকে বললো। দ্যাট হি হ্যাড টু কাম টু হসপিটাল মানে সে হসপিটালে তাকে যেতে হয়েছিল। আচ্ছা, এইখানে যে আমি হি দিলাম, এই প্রনাউনটা কার অনুযায়ী বসবে, এইখানে নাউন অনুযায়ী বসবে। তাহলে এইখানে নাউন হলো দুইটা, রানা। এই হি দ্বারা বাবুকেও বোঝাতে পারে, রানাকেও বোঝাতে পারে। বাট তাহলে এখানে বোঝা যাচ্ছে এই হিটা কি আনক্লিয়ার, মানে অস্পষ্ট। এখানে কি অস্পষ্ট, আনক্লিয়ার, কারণ হি দ্বারা বাবুকেও বোঝাতে পারে, রানাকেও বোঝাতে পারে। আর যেহেতু এটা প্রনাউন অ্যাফারেন্সিং, মানে তোমাকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে, সেহেতু এরকম অ্যাম্বিগুয়াস রাখা যাবে না, এরকম কি কনফিউজিং রাখা যাবে না, তোমাকে একদম কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। মানে হি দ্বারা কাকে বোঝাচ্ছে, হি দ্বারা যাকে বোঝাবে তাই বসাতে হবে। অর্থাৎ এইখানে প্রনাউন না দিয়ে আমরা কি দিব, নাউন দিব। হয় আমরা এখানে কি দিব, রানা দিব, না হয় আমরা এখানে কি দিব, বাবু দিব, তাহলে কি হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে আনসার এরকম হবে, রানা টোল্ড বাবু দ্যাট রানা হ্যাড টু কাম টু হসপিটাল, বা আনা টোল্ড বাবু দ্যাট বাবু হ্যাড টু কাম টু হসপিটাল। ঠিক আছে, যে কোনো একটা দিলে হবে। বাট এইখানে হি ব্যবহার করা যাবে না। যদি আমি হি দেই তাহলে বাবুকেও বোঝাতে পারে, রানাকেও বোঝাবে। যেহেতু এখানে তাহলে হি দ্বারা দুজনকে বোঝাবে নাউনকে, সেহেতু কি কনফিউজিং হয়ে যাবে, মানে আনক্লিয়ার থেকেই গেল। আর তোমাকে তো বলছে কি ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে বাক্যটা একটু খেয়াল করো। মনির টোল্ড কামাল দ্যাট, মনির কামালকে বলল, ডক্টর এম আর খান সাসপেক্টেড দ্যাট, মানে এম আর খান কি করা হয়েছে, সাসপেক্টেড করা হয়েছে যে হি মাইট হ্যাভ টু ইনডোর সার্জারি, মানে তাকে কি করতে হবে, একটা ইনডোর সার্জারি করতে হবে। কাকে করতে হবে, দেখো, মনির টোল্ড কামালকে বলেছে, কাকে বলেছে, কামালকে বলেছে ডক্টর এমআর খান সাসপেক্টেড হয়েছে দ্যাট, যে তাকে কি করতে হবে, তাকে একটা কি করতে হবে, ইনডোর সার্জারি করতে হবে। তাহলে অবশ্যই এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে, হি দ্বারা এই এমআর খানকে বোঝাচ্ছে, কামালকে বোঝাচ্ছে, নাকি মনিরকে বোঝাচ্ছে। যাকে বোঝাচ্ছে সেটা এখানে বসাতে হবে। যদি না দে তাহলে কি এটা আনক্লিয়ার থেকে যাবে, এই কারণে তুমি কি পরীক্ষার হলে মার্ক পাবে না। অবশ্যই এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এই টাইপ থেকে তোমাদের পরীক্ষায় 5 মাঝে 2টা প্রশ্ন আসবেই। মানে এখন যে টাইপ গুলা দেখাচ্ছি, আগের টাইপটা, এই টাইপ গুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কারণ সব সময় প্রনাউন অ্যাফারেন্সে কি প্রনাউন বসে না, মাঝে মাঝে কি বসে, নাউনও বসাতে হয়। 2-3 জায়গায় দেখবা নাউন বসাতে হচ্ছে। তাহলে এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে এটা একটু আইডেন্টিফাই করো। তো মনির কাকে বলছে, কামালকে বলছে যে ডক্টর এম আর খান সাসপেক্টেড হয়েছে, সাসপেক্টেড ছিল যে হি মাইট হ্যাভ টু ইনডোর সার্জারি, মানে ইনডোর একটা সার্জারি তাকে করতে হতে পারে, সম্ভাবনা। কাকে করতে পারে, হয় কামালকে করতে পারে বা মনিরকে করতে পারে। তাহলে যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসো, আফটার পেইন্টিং দ্য গোল্ড ইন দ্য স্টেডিয়াম শামিম লুক ইট। তারপরে বাক্যটা, টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড সোল্ড ইট। এই দুটা বাক্য একটু খেয়াল করো, এই দুটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ থেকে প্রশ্ন অনেক জায়গায় আসে, মানে তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলা এরকম টাইপের বোর্ডের প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো, আফটার পেইন্টিং দ্য গোল্ডটাকে পেইন্টিং করার পর ইন দ্য স্টেডিয়ামে শামিম লুক ইট, শামিম কি করলো, তাকালো এটির দিকে। ইট দ্বারা কাকে, ইটটা তো প্রনাউন, আর প্রনাউনটা কার উপর ভিত্তি করা হয়, নাউনের উপর ভিত্তি করা হয়। তাহলে এখানে নাউনটা কি আছে, গোল্ড আছে, আর কি আছে, স্টেডিয়াম আছে।
গোল্ড আছে, স্টেডিয়াম আছে। তাহলে এই ইট দ্বারা কি স্টেডিয়ামকে বোঝাচ্ছে নাকি গোল্ডকে বোঝাচ্ছে? যদি আমি এইখানে ইট দেই, যদি এখানে আমি ইট ব্যবহার করি, তাহলে বোঝা যাচ্ছে স্টেডিয়াম এবং গোল্ড দুটাকে বোঝাচ্ছে। আর যখন দুটাকে বোঝাচ্ছে তখন এটা কি আনক্লিয়ার থেকে গেল। তোমাকে কি করতে হবে? প্রোনাউনটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার অ্যাফারেন্সিং দিতে হবে। অ্যাফারেন্সটা অবশ্যই কি হবে? সঠিক হতে হবে, ক্লিয়ার হতে হবে, আনক্লিয়ার দেওয়া যাবে না। তাহলে এইখানে আমরা কি দিব? আফটার পেইন্টিং দ্য গোল্ড, মানে গোল্ডটাকে পেইন্টিং করার পর ইন দ্য স্টেডিয়াম, মানে স্টেডিয়ামের ভিতরে গোল্ড পেইন্টিং করার পর শামীম তাকালো, কিসের দিকে তাকালো? হয় স্টেডিয়ামের দিকে তাকাইছে, নাই গোল্ডের দিকে তাকাইছে। তাহলে এই জায়গায় আমি কি দিতে পারি? হয় গোল্ড দিব, হয় গোল্ড দিব, না হয় কি দিব? স্টেডিয়াম দিব। ঠিক আছে, না হয় কি করবে? স্টেডিয়াম দিব। যে কোনো একটা উল্লেখ করো, অর্থাৎ একটা নাউন ব্যবহার করতে হবে। তুমি যদি গোল্ড দাও তাও হবে, স্টেডিয়াম দাও তাও হবে। মানে এখানে দাঁড়ালো যে গোলটা পেইন্টিং করার পর স্টেডিয়ামের শামীম কি করলো? গোল্ডের দিকে তাকালো না স্টেডিয়ামের দিকে তাকালো। বাট যদি ইট দেই তাহলে এই যে এখানে আনক্লিয়ার থেকে গেল। কারণ প্রনাউনটা হলো কি? প্রনাউনটা আগের নাউনের উপর ভিত্তি করে হবে, আর ওই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, তারপরে একটু খেয়াল করো। টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড সোল্ড ইট। দেখো এখানে এই যে ইট, ইটটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? মানে বলছে টেক দ্য রেডিও, রেডিওটাকে নাও, এন্ড আউট অফ দ্য কার, এবং কারের ই করো। তাহলে দেখো এই ইট দ্বারা কারকে বোঝাচ্ছে নাকি রেডিওকে বোঝাচ্ছে? মানে সোল্ড করা হলো। কি সোল্ড করা হলো? দেখো তো, টেক দ্য রেডিও, রেডিওটা নাও, এন্ড আউট অফ দ্য কার মানে কারের বাইরে রাখো, এন্ড সোল্ড ইট মানে কি করো? বিক্রি করো। তাহলে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা এই রেডিওকে বোঝাচ্ছে না। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? রেডিও দিয়ে দিব। ঠিক আছে, এখানে ইট দিলে হবে না। আশা করি এতটুকু তোমরা ভালো করে বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা একটু করে দাও। দ্য আইসক্রিম বক্স ওয়াজ এমটি বাট উই আর টায়ার্ড অফ রিডিং ইট। এখানে ইট হবে নাকি অন্য কোনো নাউন হবে? ঠিক আছে, আরেকটা কথা বারবার তোমাদেরকে বলে রাখছি, এই যে লাস্টে যে তোমাদেরকে তিনটা টাইপ আমি দেখালাম, এই তিনটা টাইপ খুব ভালোভাবে বুঝে নিবে। কারণ তোমাদের অধিকাংশ পাঁচটা যে ভুল থাকে, এই পাঁচটার মাঝে এই পাঁচটার মাঝে দেখবা দুইটা প্রশ্ন এই টাইপের থেকে আসবে। পাঁচটা প্রশ্নের মাঝে দুই টাইপের প্রশ্ন কি? দুইটা প্রশ্ন এই টাইপের আসবে। ঠিক আছে, সো ভালো করে বুঝে নেবে। আর অবশ্যই ক্লাসটা কি করবে? নোট করে রাখবে, নোট করে গ্রুপগুলোতে শেয়ার করে দিবে। আর যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, পেজটাকে একটু ফলো দিবে, আর চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে রাখবে। আপাতত আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে কিন্তু আমাদের প্রোনাউন শেষ। এখন বলতে পারো ভাইয়া বুট কোশ্চেন গুলো সমাধান কেন দিচ্ছেন না? বুট কোশ্চেনের জন্য আলাদা কিন্তু ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।